আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? নিশ্চয়ই ভালো আছো। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি মানিক স্যার। আজকে আমরা সমাসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে হাজির হয়েছি। আমরা বলি কবিতা লিখতে লাগে ছন্দ। কাউকে কখনো কটু কথা বলিও না কখনো মন্দ। আজকে পড়াবো আমরা দ্বন্দ্ব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বন্দ্ব সমাস দেখে আসি। শুরুতেই আমরা দ্বন্দ্ব সমাসের গঠনটা একটু দেখে আসি প্রিয় শিক্ষার্থীরা। চলো, আমরা জানি সমস্ত পদেই পরীক্ষা আসবে, এটা দিয়ে তোমাকে সমাস নির্ণয় করতে হবে। একটি সমস্ত পদের দুটি অংশ থাকে, আমরা আগেও সমাসের অংশে আলোচনা করেছি। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব সমাস চিনবার উপায়টা একটু দেখে আসি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে সমস্ত পদে পূর্বপদ ও পরপদ দুটো অংশ থাকে, আমরা সচরাচর জানি। উভয় পদের প্রাধান্য থাকবে, তার মানে একটি পদ ছাড়া আরেকটি পদ স্বয়ংসম্পূর্ণতা পায় না, দুটিরই গুরুত্ব থাকতে হবে। এবং ব্যাস বাক্যে কি কি থাকবে সেটা একটু দেখে আসি। ব্যাস বাক্যে এবং ও আর অব্যয় হিসেবে মাঝখানে বসবে। এভাবে আমরা দ্বন্দ্ব সমাস চিনে ফেলতে পারবো প্রিয় শিক্ষার্থীরা। আমরা কিছু উদাহরণে চলে যাই। তাল ও তমাল। দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় যদি আসে তাল তমাল, তাহলে তোমাকে দিতে হবে তাল ও তমাল। মজার ব্যাপার, আমি আর একটু বিশ্লেষণ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই সমস্ত পদটা একটু খেয়াল করো। দোয়াত কলম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মাঝখানে কখনো দ্বন্দ্ব সমাসে বেশিরভাগ ক্ষেত্রে সমার্থক শব্দ যেগুলো আসে, সেগুলোর মধ্যে সমার্থক শব্দ যেগুলো পরীক্ষায় আসে অনেক সময়, সেগুলো তো সমার্থক দ্বন্দ্ব হয়। মজার ব্যাপারটা হচ্ছে অনেক সময় মাঝখানে হাইফেন থাকে, অনেক সময় থাকে না। এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম। পূর্ব পদে কি আছে? দোয়াত। আমরা দোয়াত শব্দের অর্থ জানি হচ্ছে কালি। কলম মানে আমরা বুঝি এই যে কলম। পূর্বপদ হচ্ছে দোয়াত, পরপদ হচ্ছে কলম। মজার ব্যাপারটা হচ্ছে ওই জায়গায় কালি ছাড়া কলমের কোনো মূল্য আছে? নাই প্রিয় শিক্ষার্থীরা। কলম ছাড়া কলম আছে, কালি নাই, সেই কলমের কোনো মূল্য নেই। তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ, একটি কলম যখন হবে তার মধ্যে অবশ্যই কালি থাকতে হবে, সেই কলমটা তখনই স্বয়ংসম্পূর্ণতা পাবে। সেজন্য কালি ছাড়া কলমের কোনো মূল্য নাই, কলম ছাড়া কালির কোনো মূল্য নাই। ঠিক তেমনি ভাবে মাতা পিতা যদি আমরা দেখি, তাহলে ব্যাস বাক্যে আমরা কি বসাবো? দোয়াত কলম, এবং বসাইতে পারবো, কোনো সমস্যা নেই। মাতা পিতা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, পূর্বপদ হচ্ছে মাতা, পরপদ হচ্ছে কি? পিতা। তাহলে একটু খেয়াল করে দেখি, মা কখনো মা হতে পারে না যদি বাবা না হয়, বাবা না থাকে। আর বাবা কখনো বাবা হতে পারে না যদি মা না থাকে। একজন ছাড়া অপরজন হতে পারে না। আমাদের আসার পেছনে দুজনেরই ভূমিকা ছিল, তাহলে উভয়জনের গুরুত্ব আছে। আমরা ব্যাস বাক্যে লিখবো মাতা ও পিতা। একইভাবে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বউ জামাই, বউ জামাই। তাহলে তোমরা একটু খেয়াল করো, পূর্বপদ হচ্ছে বউ, পরপদ হচ্ছে জামাই। বউ কখনো বউ হতে পারতো না যদি জামাই না থাকতো, আর জামাই কখনো জামাই হতো না যদি বউ না থাকতো। দুজনের গুরুত্ব আছে কিনা? নাই, অবশ্যই আছে। তাহলে আমরা ব্যাস বাক্যে কি লিখবো? বউ ও জামাই। এবার মজার ব্যাপার হচ্ছে, এরকম অহরহ শব্দ আছে। মজার ব্যাপার হচ্ছে যে একটি দ্বন্দ্ব সমাস আমরা সচরাচর প্রায় 11 প্রকার বলে থাকি। একটি দ্বন্দ্ব সমাস কি কি শব্দ দিয়ে হতে পারে, কিন্তু দ্বন্দ্ব সমাসের মূল সূত্র যেটা, পূর্বপদ পরপদ উভয় পদের প্রাধান্য থাকবে, এবং একটি পদ ছাড়া আরেকটি পদ হতে পারে না, স্বয়ংসম্পূর্ণতা পায় না। ব্যাস বাক্যে এবং ও আর বসবে। এটাই হচ্ছে আমাদের দ্বন্দ্ব চেনার সহজ কৌশল। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, কি কিভাবে দ্বন্দ্ব সমাস সংগঠিত হতে পারে সেটা একটু আমরা দেখে আসি। দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হতে পারে, যেমন মিলনার্থক শব্দ যুগে। আমরা জানি মিলনার্থক শব্দ জিনিসটা কি? সিমিলার, যেটাকে ইংরেজিতে বলে, যেমন মা বাপ, মাসি পিসি, জিন পরি, চা বিস্কিট। তাহলে এইগুলোর ব্যাস বাক্য কি হবে? মা ও বাবা, মা ও বাপ, মাসি ও পিসি, জিন ও পরি, চা ও বিস্কিট। বিরোধার্থক, একটি পদের সাথে আরেকটা বিরোধ অর্থে যেটা বোঝায় সেটা বিরোধার্থক। দা কুমড়া, অহিনকুল। এইটা প্রশ্ন অনেকে করতে পারো। সাপ আর বেজি বুঝো? সাপ আর বেজির সাথে কি ভালো সম্পর্ক থাকে? থাকে না। তাহলে সম্পর্কটা কেমন? শত্রুতামী সম্পর্ক।
এই যে সাপ আর বেজি, দা কুমড়া, স্বর্গ নরক, এগুলো বিপরীতার্থক শব্দ দিয়ে গঠিত হয়েছে, বিরুদ্ধার্থক শব্দ দিয়ে হয়েছে। বিপরীতার্থক শব্দযুগ হতে পারে আয় ব্যয়, জমা খরচ, ছোট বড়, ছেলে বুড়ো, লাভ লোকসান। তাহলে আমরা বলতে পারি একটা মিলনার্থক শব্দযুগ দ্বন্দ্ব গঠিত হয়, বিরুদ্ধার্থক শব্দযুগ হতে পারে, বিপরীতার্থক শব্দযুগ হতে পারে, অঙ্গবাচক মানে হাত, পা, নাক, কান, চোখ, খুবই গুরুত্বপূর্ণ। মানে একটা অঙ্গ ছাড়া তো পূর্ণাঙ্গ মানুষ বলা যায় না। যেমন হাত পা, আমরা জানি হাত পা, আমরা কি বলবো হাত ও পা, তাহলে এটা অঙ্গবাচক, আমরা বলতে পারি অঙ্গবাচক দ্বন্দ্ব। তাহলে একটা পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে তাকে প্রত্যেকটা অঙ্গ থাকতে হবে কিনা, এজন্য একটা ছাড়া অপরটা হতে পারে না, দুটোরই গুরুত্ব থাকতে হবে। এমন মজার ব্যাপার, সংখ্যাবাচক শব্দ দিয়ে হতে পারে 7, 5, 9, 6, 7, 17, 19, 20। তাহলে আমরা পাচ্ছি মিলনার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক, অঙ্গবাচক, সংখ্যাবাচক। চলো, সমার্থক শব্দযুগেও দ্বন্দ্ব হতে পারে হাট বাজার, ঘর দুয়ার, কলকারখানা, মোল্লা মৌলবী। সমার্থক সহচর শব্দযুগে প্রায় সিমিলার শব্দযুগ হতে পারে কাপড় চোপড়, পোকামাকড়, দয়া মায়া, ধুতি চাদর। আবার দুটো সর্বনাম যুগ হতে পারে, এগুলোকে আমরা সর্বনাম বলি। তোমরা কিন্তু ইফ ক্লজ বলো, এই শুরুর দিকে এগুলোকে তোমরা পারস্পরিক সর্বনাম বলতে পারো অনেক সময়। যাই হোক, এগুলোকে আমরা ইফ ক্লজও বলে থাকি। দুটো সর্বনাম যুগে বসতে পারে যা তা, যে সে, যথা তথা, তুমি আমি, এখানে সেখানে, যখন তখন। তারপর দুটো ক্রিয়াযোগ্য হতে পারে প্রিয় শিক্ষার্থীরা, দেখাশোনা, একটু ঠিক করে দিচ্ছি, এই জায়গায় একটু বানান ভুল হয়েছে, দেখাশোনা, যাওয়া আসা, চলাফেরা, দেওয়া থোয়া। দুটো ক্রিয়া বিশেষণ যুগ হতে পারে। তোমরা ক্রিয়া বিশেষণ নিশ্চয়ই বুঝো, যে যা ইংরেজিতে যাকে বলে অ্যাডভার্ব, হোয়াট, হোয়েন, হোয়ার, এগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা আমরা অ্যাডভার্ব বলে থাকি, যেটাকে বাংলায় বলে ক্রিয়া বিশেষণ। ধীরে সুস্থে, আগে পিছে, আকারে ইঙ্গিতে। আবার দুটো ক্রিয়া বিশেষণ যুগ হতে পারে, দুটো বিশেষণ যুগ হতে পারে ভালো মন্দ, কম বেশি, আসল নকল, বাকি বকেয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম একটা দ্বন্দ্ব মিলনার্থক শব্দযুগ হতে পারে, বিপরীতার্থক যুগ হতে পারে, দুটি সর্বনাম যুগে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। আমরা 11 ধরনের দ্বন্দ্ব এখানে পাচ্ছি। এই শব্দগুলোর মূল একটাই টার্ম, সেটা হচ্ছে উভয় পদের প্রাধান্য থাকবে পূর্বপদ পরপদে, তখনই আমরা বুঝতে পারবো সেটা দ্বন্দ্ব। মাঝখানে আমরা যে কোনো তিনটা অব্যয়ের মধ্যে এবং ও আর, তোমার যেটা পছন্দ তুমি সেটা এনে করতে পারবে। চলো, এর বাইরেও আমাদের কয়েকটা দ্বন্দ্ব অনেক সময় পরীক্ষা আসে। অলোক দ্বন্দ্ব, এটা তোমাদের জানা খুবই দরকার। অলোক শব্দের অর্থ হচ্ছে যার কোনো পরিবর্তন নেই। আমি লিখে দিচ্ছি, অলোক মানে হচ্ছে যার কোনো পরিবর্তন নেই। অলোক, যার কোনো পরিবর্তন নেই, যার কোনো পরিবর্তন নেই। খুবই গুরুত্বপূর্ণ কথা, পরিবর্তন নেই। অলোক মানে হচ্ছে যার কোনো পরিবর্তন নেই। তাহলে যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ হয় না তাকে অলোক দ্বন্দ্ব বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটু ভেঙে দেখাচ্ছি। দেখো, এই যে এখানে দুধে, এখানে একটা এ আছে, সপ্তমী বিভক্তি। তাহলে আছে ভাতে, তাহলে এখানে আমরা সপ্তমী বিভক্তি পাচ্ছি। এখানে এ শুরুতেই সপ্তমী বিভক্তি পাচ্ছি। দেশে বিদেশে, এখানেও সপ্তমী বিভক্তি পাচ্ছি। যদি আমি এগুলো দ্বন্দ্ব সমাস আমি যদি অলোক করি, ব্যাস বাক্য করি, এটার উত্তর হবে সেম, দুধে ভাতে, জলে স্থলে, দেশে বিদেশে। তাহলে ব্যাস বাক্যে সমস্ত পদে যেরকম থাকবে ব্যাস বাক্য সেম হবে, কোনো কিছুর পরিবর্তন হবে না। আমরা দেখেছি সমস্ত পদে যে বিভক্তিটা আছে সেটা ব্যাস বাক্যে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ উভয় পদের প্রাধান্য পাবে। যেখানে সমস্ত পদে যে বিভক্তিটা ছিল সেটা যদি লোপ না পায়, হারিয়ে না যায় ব্যাস বাক্যে, সেটাকে আমরা অলোক বলবো। আবার অনেক সময় পরীক্ষায় বহুপদী দ্বন্দ্ব আসে, এটা তেমন একটা আসে না, অলোকটা আসতে পারে। এখানে 2-3টা পদ, বহুপদী 2 পদের অধিক, আমরা সচরাচর বুঝি 2 পদের অধিক যে দ্বন্দ্ব সমাস সংগঠিত হয় সেটাকে আমরা বহুপদী বলি। যেমন সাহেব, বিবি, গোলাম, কয়টা? তোমরা যারা তাস খেলে তারা নিশ্চয়ই জানো সাহেব, বিবি, গোলাম সেখানে আছে। যাই হোক, এরপরে হাত, পা, নাক, মুখ,
চোখ কয়টা পদ দিয়ে হয়েছে? প্রায় 1 2 3 4 5, এখানে একটা হাইফেন হবে, 5টা পদ দিয়ে হয়েছে। তাহলে দুইয়ের অধিক পদ দিয়েও দ্বন্দ্ব সমাস হতে পারে, সেটাকে আমরা বহুপদী বলবো, কিন্তু উভয় পদের গুরুত্ব থাকবে। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো দ্বন্দ্ব সমাস কিভাবে চিনতে হয়। আবার বলে রাখি, পূর্বপদ পরপদ উভয় পদের প্রাধান্য থাকবে এবং ব্যাসবাক্যে এবং ও আর থাকবে। এই বিষয়গুলো যদি আমরা আয়ত্ত রাখতে পারি, দ্বন্দ্ব সমাস আমরা সহজে চিনব। ধন্যবাদ সবাইকে।